সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আপনাদের সাথে আছি করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো ব্যবসা বান্ধব আয়কর নিয়ে। এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব, যার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ কাউসার আলম, ভাইস প্রেসিডেন্ট ICMAB, এবং আমাদের সাথে আছেন SW সিদ্দিকী, ব্যবসায়ী ও ফাউন্ডার চেয়ারম্যান, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতেই মোহাম্মদ কাউসার আলম, আপনার কাছে একটু জানতে চাবো, বাংলাদেশে কর ব্যবস্থায় কোন প্রধান সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন করলেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় জীবনে আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক কিছুই পরিবর্তন হচ্ছে এবং অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সো ট্যাক্স অথবা কর ব্যবস্থা আমাদের জাতীয় জীবনে অথবা যে কোনো দেশের জন্য একটা বিশেষভাবে প্রণিধানযোগ্য একটা সেক্টর। কারণ ট্যাক্স রেভিনিউ দিয়েই কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়। এটা দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে কর্মসংস্থান বৃদ্ধি, একটা দেশের গ্রোথ, জিডিপি বৃদ্ধি, সব কিছুই কিন্তু কর মাধ্যমে সংস্থান হয়ে থাকে। তো আমাদের এখানে গতানুগতিকভাবে যেভাবে ট্যাক্স সিস্টেমটা চলছে, আমরা সবাই জানি যে আমাদের ট্যাক্সের কালেকশানটা ব্যাপকভাবে কম। আমাদের মতো সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম একটা রেশিও আছে, যেটাকে ট্যাক্স জিডিপি রেশিও বলে, যেটা আমাদের 7.5%। এইটা আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর অ্যাভারেজ হলো 19%। আর আমরা যদি উন্নত বিশ্ব দেখি, ইউরোপিয়ান কান্ট্রি, ওদের 34-35%। সো আমরা অনেক হিসাবেই কিন্তু ট্যাক্স কালেকশানে অনেক পিছিয়ে আছি। সো এটার বহুবিধ কারণ আছে। একটা হলো আমাদের 18 কোটি জনসাধারণের দেশে ট্যাক্স দাতার সংখ্যা খুবই কম, মাত্র 34-35 লক্ষ। আমাদের এখানে টিন নেওয়া আছে প্রায় 1,83,000। আমাদের এখানে কোম্পানি ধরলে রেজিস্টার্ড কোম্পানি আছে 2,17,000 কম বেশি। তো এই অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে 10-20% অফ দ্য টিন হোল্ডার তারা ট্যাক্স দিচ্ছে। তো এইটা ব্যাপক অর্থে কম। আমি মনে করি এখন এই সুযোগে, কারণ ট্যাক্সের বিষয়টা হলো দ্বিপাক্ষিক। এক হলো ট্যাক্স যারা আদায় করেন, আমাদের এখানে অথরিটি হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NBR। আর ট্যাক্স দিবেন ব্যক্তি, ট্যাক্স দিবেন যারা বিজনেস করেন তারা। তো সবারই দুজনেরই কিন্তু রোল আছে। তা আমাদের এখানে একটা ভীতি অথবা পরস্পর আস্থার অভাব কাজ করে। যিনি ট্যাক্স দেবেন ইনি সারাক্ষণ ভয়ে থাকেন, এনার মধ্যে উনি কোনো কনফিডেন্স ফিল করেন না যেটা থেকে নিজ থেকে ট্যাক্স দেবেন। ঠিক একইভাবে আবার যারা ট্যাক্স কালেকশন করেন তাদেরও নিয়ম নীতি এবং কালেকশন প্রসেস এখানে আরও ফ্লেক্সিবিলিটি, আরও সিম্পল করার অনেক সুযোগ আছে। তো এই সব বহুবিধ কারণে কিন্তু আমরা ট্যাক্স আদায়ে পিছিয়ে আসি। আমি মনে করি এই সুযোগে এসে ট্যাক্স সিস্টেমে প্রথমত আমি মনে করব যে, যেহেতু ডিজিটাইজেশনের যুগ, আমাদের দেশে অনেক ডিজিটাইজেশনের উৎপত্তি হয়েছে। সো আমরা ট্যাক্স সিস্টেমকে কমপ্লিট ডিজিটাইজ করা। আর ট্যাক্সের বেসিস হলো কিন্তু আমরা সবাই জানি অডিটেড অ্যাকাউন্টসের উপর বেসিস করে ট্যাক্সটা দেওয়া হয়। তো আমাদের এখানে অডিটেড অ্যাকাউন্টস, যেটাকে CA ফার্মের অডিট রিপোর্ট হিসাবে বলা হয়, এটার উপর কিন্তু নির্ভরযোগ্যতা 100% ট্যাক্স আদায়ের জন্য। সো এই জায়গায় গিয়ে অনেক কাজ করার আছে। লাইক অডিট রিপোর্টের নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। রিসেন্ট টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম DBC ইমপ্লিমেন্ট করার পর কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এখানে আরও বড় চ্যালেঞ্জ হলো, যেটা বললাম, প্রায় 2 লাখ প্লাস মাইনাস কোম্পানি আছে। এত সংখ্যক কোম্পানিকে যথাযথভাবে অডিট করে তারপরে এটা থেকে ট্যাক্স আদায় করার যে সিস্টেম, এটা অল্প সংখ্যক অডিটর দিয়ে সম্ভব নয়। তো এখানে আমরা আগেও প্রস্তাব করেছি যে এই সুযোগে আমরা অডিটর সংখ্যা বাড়ানো দরকার। হলে যে কোনো অডিট রিপোর্টের একটা বড় পার্ট হলো কস্ট অফ গুডস সোল্ড অডিট, যেখানে 70-80% অফ দ্য কোম্পানিজ কস্ট থাকে। সো এইটাকে স্পেশালাইজড একটা অডিট সিস্টেমের মধ্যে আনা। যেরকম আমরা এরকম স্পেশালাইজড করতে গিয়ে ট্রান্সফার প্রাইসিং অডিট আছে, ক্যাশ ইনসেন্টিভ অডিট আছে, কর্পোরেট গভর্নেন্স অডিট আছে। সো একইভাবে আমরা যদি কস্ট অফ গুডস সোল্ড অডিটটাকে আরেকটা প্রফেশনাল বডি, কস্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস দিয়ে, যেখানে আমি আসি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসদেরকে দিয়ে যদি করাতে পারি, তাহলে ওখানে যথাযথ আরও নিখুঁতভাবে দেখার সুযোগ থাকবে। 1-2 হলো
এই পার্টিকুলার খরচগুলোর সাথে গভর্নমেন্টের অনেক রেভিনিউ যুক্ত আছে। ট্যাক্স ডিডাকশন এট সোর্স, টিডিএস, ভ্যাট ডিডাকশন এট সোর্স, বিডিএস, এই কালেকশনগুলোকে আরও বেশি নিখুঁতভাবে করা যাবে। আমরা দেখতে পাই যে যখন অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করে ট্যাক্স অথরিটির কাছে, তারপর ওখানে যেই খরচগুলো স্বীকার করেছে, যে খরচগুলো প্রেজেন্ট করেছে, ওই খরচগুলোর বিপরীতে যে ট্যাক্স ভ্যাট আসার কথা ওইটাও কিন্তু দেওয়া হয় না। পরে যেটা ট্যাক্স অথরিটি অডিট করতে গিয়ে খুঁজে পায় যে এখানে ট্যাক্স ইভেশন হয়েছে অথবা কম দেওয়া হয়েছে। সো এইটাকে অডিট করার সময়, ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগেই যখন এই সিওজিএস অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা হবে, তখন কিন্তু এই সুযোগটা সৃষ্টি হবে যে সরকারের অনেক বেশি রেভিনিউ কালেকশনের সুযোগ আসবে। সো এইটা এক ধরনের ডিজিটাইজেশন, আরেকটা বলেছি, অডিট অথেন্টিসিটি আরেকটা বলেছি। আরেকটা হলো এই পার্টিকুলার সুযোগে যেহেতু এখন সরকার অনেক বেশি ফ্রিলি ফ্লেক্সিবলি কাজ করতে পারতেছে, আমাদের এই পার্টিকুলারলি পুরো ট্যাক্স সিস্টেমের যত ধরনের করাপশান বলি, যত ধরনের মানে অপ্রতুল বা অপ্রয়োজনীয় রেড টেপিজম বলি, এগুলোকে যত বেশি দূর করা যায়। কারণ সরকারের এখানে দুই ধরনের বিষয় আছে। যিনি ট্যাক্স প্রদান করেন উনি একটু কনফিউশনে থাকেন, অসন্তুষ্টিতে থাকেন, আবার যারা আদায় করেন তারাও অনেক সময় আনডিউ প্রেশার ক্রিয়েট করেন। সো এই দুই পক্ষের মধ্যে আরও বেশি পরস্পর সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, এইটাও একটা রিফর্মের বড় ধরনের বিষয়। আর ট্যাক্স রিফর্মে আরও মাথায় রাখতে হবে আমাদের দেশ উন্নয়নশীল দেশ, এখানে অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি দরকার, অনেক ফরেন ইনভেস্টমেন্ট দরকার। সো এখানে যে বিদেশি বিজনেসগুলো অলরেডি কাজ করছে এবং আগামী দিনে যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন এখানে এসে স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারে। সো ট্যাক্স পলিসি বা ট্যাক্স সিস্টেমের একটা ধারাবাহিকতা দরকার। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই বছর একভাবে ট্যাক্স দিলাম, আরেক বছর এসে এটাকে উল্টায় অন্যভাবে ট্যাক্স সিস্টেম বা পলিসি সেট করলাম। সো এখানে দীর্ঘমেয়াদী একটা ট্যাক্স সিস্টেমের কন্টিনিউইটি দরকার। ঠিক এই ধরনের সংস্কারগুলো প্রথমত করা যেতে পারে। এসডব্লিউ সিদ্দিকের কাছে জানতে চাচ্ছি যে অন্যান্য বারের মতো এই বছরেও, এই অর্থ বছরেও ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তো এই যে আয়কর রিটার্ন দাখিল বিষয়টা, আপনি একজন ব্যবসায়ী হিসেবে এটা কিভাবে দেখছেন? না, এটা তো অত্যন্ত পজিটিভলি দেখছি। যেহেতু ঘরে বসে অনলাইনে ট্যাক্স প্রদান করলে আমরা যারা ট্যাক্স পেয়ার, আমরা যারা ব্যবসায়ী, আমাদের অনেক সময় সাশ্রয় হচ্ছে। আমাদের এই ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের কোথাও যেতে হচ্ছে না, আমাদের অফিসে বসে, আমাদের ঘরে বসেই আমরা এই ট্যাক্স প্রদান করতে পারি, যাতে করে আমাদের অনেক সুবিধা সৃষ্টি হয়েছে। এজন্য আমি এই নিয়মটাকে স্বাগত জানাচ্ছি। এই অনলাইনে করার পরিপ্রেক্ষিতে ট্যাক্স পেয়ের লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। যেমন নভেম্বর গতকাল পর্যন্ত রিপোর্টে দেখা যাচ্ছে যে 2.5 লক্ষ লোক গত বছর এই সময় রিটার্ন জমা দিয়েছে। কিন্তু অনলাইনের সুবিধার পরিপ্রেক্ষিতে এবছর গত 25শে নভেম্বর পর্যন্ত 5 লক্ষ লোকে অলরেডি ট্যাক্সের রিটার্ন জমা দিয়েছে। এটা একটা সুন্দর লক্ষণ। এবং 12 লক্ষ লোকে অলরেডি ট্যাক্সের রেজিস্ট্রেশন করেছে। এটা একটা দেশের জন্য খুবই সন্তোষজনক এবং আনন্দের বিষয়, যেহেতু অনলাইনে এই সিস্টেমটা চালু করার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যবসায়ী সমাজের জন্য আমাদের একটা সুখবর সৃষ্টি হয়েছে। যেই কারণে অনেকে হ্যাসাল থেকে বেঁচে তারা বসে বসে ট্যাক্স দিতে পারতেছে, ট্যাক্সের রিটার্ন জমা দিতে পারতেছে, যেই কারণে ট্যাক্সের যে লোকজন অনেক বেড়ে গেছে আগের তুলনায়। তা আমি মনে করি এই সিস্টেমটা যদি সবসময়ের জন্য থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে এবং ট্যাক্স যারা আমরা প্রদান করতেছি আমাদের কার্যক্রমের ক্ষেত্রে আরও সহজ হবে। এটা আমি মনে করি, এই পদ্ধতিটা আমি খুব ভালো মনে করি। এটা উন্নত বিশ্বের সাথে যেই লেটেস্ট টেকনোলজি সেটার সাথে এটা সম্পর্কিত, এই জন্য আমরা এটাকে অত্যন্ত স্বাগত জানাচ্ছি। কাউসার আলম, আপনি যে তখন বললেন ডিজিটাইজেশনের কথা, তো এই ডিজিটাইজেশনের চ্যালেঞ্জগুলো কি কি? অ্যাকচুয়ালি আমাদের দেশ অনেক ক্ষেত্রে ডিজিটাইজেশনে অনেক এগিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই পার্টিকুলার ট্যাক্স সিস্টেমে কিন্তু আমরা সেভাবে আগাতে পারিনি। তো এখানে বহুবিধ কারণ আছে। অফকোর্স একটা হলো ডিজিটাইজেশন, একটা সিস্টেম ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, ইনভেস্টমেন্টের দরকার হয়। আমি মনে করি না যে আমাদের মতো দেশে এই সিচুয়েশানে এসে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনটা কোনো বড় ধরনের চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি এখানে বিগ কমিটমেন্ট দরকার। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এখন যিনি এনবিআরের নতুন চেয়ারম্যান হয়েছেন জনাব আব্দুর রহমান খান FCMA, তো উনি প্রথম দিন থেকেই কিন্তু
ডিজিটাইজ অনলাইন ভাই যেটা বললেন অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশন, এটাকে উনি ম্যান্ডেটরি করেছেন কিছু অর্গানাইজেশনের জন্য, কিছু কোম্পানির জন্য। তো এই যে অবজেক্টিভটা, যে লক্ষ্য স্থির করা, কমিটমেন্ট দেখানো, এটা এক ধরনের চ্যালেঞ্জ হিসাবে ছিল। আমি মনে করি যেহেতু এনবিআর এখন দিনে দিনে এটাকে অ্যাকসেপ্ট করছে ডিজিটাইজেশন, এটা আরও বাড়বে। আরেকটা বড় ধরনের বিষয় হলো অতীতে বিভিন্ন সময় ডিজিটাইজেশনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, ওখানে অ্যাকচুয়ালি দুই পক্ষেরই অনীহা ছিল। লাইক যিনি ট্যাক্স দাতা উনিও এই সিস্টেমের মধ্যে আসতে চাচ্ছিল না, আরেকটা ছিল যিনি ট্যাক্স সিস্টেমে যারা আছেন এনারাও আনফর্চুনেটলি বা দুঃখজনকভাবে বলতে হয় অনেক ক্ষেত্রে ওনারা পুরো জিনিসটাকে ডিজিটাইজ করতে চাচ্ছিলেন না। কারণ ডিজিটাইজ করলে হিউম্যান ইন্টারভেনশন, মানুষের কাজ কমে যাবে, যেখানে জিনিসগুলো সিস্টেম টেক কেয়ার করবে, এতে করে অনেক ধরনের লাইক আনফেয়ার মিনস বা ওসব অ্যাক্টিভিটি কমে যাবে। তো এই সিস্টেমটাকে দুই পক্ষই তখন প্রপারলি অ্যাকসেপ্ট করার থেকে বিরত ছিলেন। সো এইটাও একটা চ্যালেঞ্জ। আমি মনে করি এখনকার সময়ে যেহেতু টপ কমিটমেন্ট আছে, এটাকে দূর করা বহুলাংশে সম্ভব হবে। অফকোর্স আরেকটা হলো যে অর্গানাইজেশনগুলো বিজনেস পরিচালনা করে তাদেরও সিস্টেম প্রসেস অনলাইনে নিয়ে আসতে হবে, ডিজিটাইজ হতে হবে, না হলে তো সে সরকারের সিস্টেমে তার ডেটা ইনফরমেশান দিতে পারবে না। আরও আস্তে আস্তে যখন সামনে যাবে, লাইক এন্টায়ার ইকোনমি, আমাদের ইকোনমিটা আমরা জানি প্লাস মাইনাস একটা বড় অংশ কিন্তু আপনার ইনফর্মাল ইকোনমি, দ্যাট মিন্স ক্যাশে ট্রানজ্যাকশান করে, ফর্মাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে মানুষ আসতে চায় না। সো ডিজিটাইজেশন একটা বড় ধরনের হেল্প করবে যে আমরা ফুল ইকোনমিটাকে ফর্মাল ইকোনমিতে আনতে পারবো। সবাই সব টাকা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করবে, কিছু কালো টাকা, কিছু সাদা টাকা, অনলাইন ব্যাংকিং বলেন, কালো টাকা সাদা টাকা থাকবে না। পুরো টাকাটা যখন আপনার ফর্মাল ইকোনমিতে আসবে তখন সরকারের রেভিনিউ কালেকশন আরও বেড়ে যাবে। এখন ধরেন আপনি কোনো কিছু যদি ট্যাক্সে কিনেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার বিডিএস ট্যাক্স ব্যাট এগুলো ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। কিন্তু যখন আপনি ফর্মাল সিস্টেমে যাবেন ব্যাংকিং ট্রানজ্যাকশন, সরকারও সেটা ইম্পোজ করছে। সো এইটাও একটা ডিজিটাইজেশনের বড় ধরনের বেনিফিট। তখন সার্চ দিলে সব তার ডিটেইলস চলে আসবে। আবার সব ট্রানজ্যাকশনই ধরেন ট্যাক্সেবল হবে, দেখা যাবে। এখন যখন আমি যদি অফলাইন কোনো ক্যাশ দিয়ে ট্রানজ্যাকশন করি ওইটা কিন্তু আর আসবে না, আপনি যেটা বললেন ঠিকই বলেছেন। সো ডিজিটাইজেশনের বহুবিধ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা এখন যথাযথ জায়গায় এসছি। আমাদের এখন ডিজিটাইজেশন অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় নাই, এবং দেশের কল্যাণ করতে হলে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হলে, জিডিপি বৃদ্ধি করতে হলে এবং উত্তর দেশের উন্নতি করতে হলে আমাদের ট্যাক্স কালেকশন ছাড়া আর কোনো গত্যন্তর নাই। SWCD আমরা অনলাইন নিয়ে কথা বলছিলাম। অনলাইন আয়কর রিটার্ন দেওয়া যাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, এর মধ্যে অনেকেই আছে যারা এর বিরোধিতা করছে। তো এই নিয়ে আপনার বক্তব্য আমরা একটু জানতে চাই। এখানে বিরোধিতার একটা কারণ হলো এটা, কিছু কিছু বিরোধিতা আসছে, সবাই যে তা না। সেটা হলো যেমন একজন ব্যবসায়ী বা কন্ট্রাক্টরই ধরেন গভর্নমেন্টের একটা প্রজেক্টে কাজ করেছে, সেখানে হয়তো মনে করেন 3 লক্ষ টাকা তার বিল হলো। বিল হওয়ার পরে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা 10% কেটে রাখে। তো কেটে রাখার পরে উনি যেই টাকাটা ওখানে কেটে রাখলো, কিন্তু সেটার বাউচারটা সাথে সাথে দেয় না, এবং বাউচার নম্বর তখন অনলাইনে যখন আপনার জমা দিতে যাবে তখন ওই বাউচারটা এবং নাম্বার সহ লাগবে। আর নাম্বার সহ বাউচার না জমা দিলে তা অনলাইনে এটা অ্যাকসেপ্ট করতেছে না। তো এখন ওই যে জানেন গভর্নমেন্টের অফিসে ওই বাউচারটা সংগ্রহ করতে অনেক দিন সময়ের প্রয়োজন হয়, অনেক দিন ঘুরায়, তাহলে দেখা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগে, এই ধরনের ট্যাক্স অনলাইনে জমা দিতে পারতেছে না। এই একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের সমাজে। তো এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। গভর্নমেন্টের যেই সেক্টরে যে বিলটা দেয় সেখানে তাদের যাতে বাউচার নাম্বার সহ সাথে সাথে দিয়ে দিলে তাহলে অনলাইনে সেটা করতে সুবিধা হবে, নাহলে সে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবে না। এই একটা সমস্যা। আরেকটা হলো যেমন মনে করেন যে একজনের সঞ্চয়পত্র কিনেছে 3 লক্ষ টাকার, সে 3 লক্ষ টাকার সঞ্চয়পত্রে 10% তো ওখানে ট্যাক্স কেটে রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে তার ইনকাম আছে 2 লক্ষ টাকা, সেই হিসাবে তার কোনো ট্যাক্স হয় না, তাই না? 3 লক্ষ টাকার নিচে হলে তো আর ট্যাক্স হবে না। তো এখন যখন অনলাইনে তো জমা দিতে যাবে, তা দেখা যাচ্ছে সেখানে দেখা যায় শো করতেছে তার 5,000 টাকা জমা দিতে হবে, কিন্তু সে তো 3,000 টাকা আগেই তার কেটে রেখে দিয়েছে। এখন তো তার কাছে কোনো টাকা পাওয়ার কথা যাবে না, কিন্তু ওখানে অনলাইনে সার্চ দিলেই তার 5,000 টাকার একটা
সংখ্যা আসে। জি। তা এই যে একটা সমস্যা, সে তখন একটা বিভ্রান্তের সৃষ্টিতে পড়ে, সে তখন নিরুৎসাহিত হয়ে পড়ে, তখন সে অনলাইনের দিকে আর আগাতে চাচ্ছে না, সে সরাসরি তখন যেতে বাধ্য হয়। এরকম একটা ব্যাপার আছে। আর আছে যেমন মানে একজনের বাড়ি ভাড়া পাইলো 5 লক্ষ টাকা, তার ঋণের সুদই আছে 6 লক্ষ টাকা, এবং বাড়ি ভাড়ার উপরে নিয়ম আছে সরকারি 25% তার মেরামতের জন্য সরকারে অ্যালাউ করে। 25% যেমন 1,25,000 টাকা, তার ঋণ হইলে 6 লক্ষ আর 1,25,000, 7,25,000 তার খরচ। কিন্তু ওখানে তো অনলাইনে সার্চ দিলে দেখা যায় ওই খরচটা অনেক কম দেখায়, 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ এরকম। তখন উনি একটা বিভ্রান্তর মধ্যে পড়ে, এই একটা সমস্যা সৃষ্টি হয়, কনফিউজড হয়ে যায়। এটা খুবই একটা অসম্ভব ঝামেলার মধ্যে পড়ে যায়। তো সেক্ষেত্রে অনলাইনে তখন তারা জমা দিতে তারা নিরুৎসাহিত হয়। তো এই যে বিষয়গুলো আরও যদি সুন্দরভাবে ম্যানেজ করা যায়, তাহলে আমাদের মনে হয় অনলাইনে যারা কাজ করতেছে, ট্যাক্স জমা দিতেছে, রিটার্ন জমা দেয়, তাদের জন্য সহজ হতো। কিন্তু এই ক্ষেত্রে আরও এই লক্ষ্য করা দরকার, এই সংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করছে তারা সতর্ক থাকা দরকার, যাতে যারা ট্যাক্স অনলাইনে জমা দিতে চাবে তাদের যে সুবিধাটা বিবেচনা করে এই জিনিসটা সহজ করা দরকার, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। মোহাম্মদ কাউসার আলম, আপনার কাছে একটু আসি যে কর ব্যবস্থা সংস্কারের মাধ্যমে কিভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়, একটু বিস্তারিত বলুন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বলছিলাম যে আমাদের এখানে প্রচুর বিদেশি বিনিয়োগ দরকার, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখনও ব্যাপকভাবে সামনে আরও করতে হবে। সরকার অনেকগুলো প্রাইভেট ইপিজেড, পাবলিক ইপিজেড নিয়েছেন, কিন্তু এগুলোতে বিনিয়োগকারী হতে হবে বিদেশি, যেটাতে ডলারটা পার্মানেন্টলি আমাদের দেশে আসবে। আমাদের এখানে ডলারটা এক ধরনের ক্রাইসিসের মধ্যে আছে। আমরা জানি বিগত 3 বছরে ডলার শর্টের জন্য 80 টাকার ডলার এখন 120 টাকা হয়ে গিয়েছে। সো এখানে কোভিডের পর থেকে তো এখানে ডলারের যে সোর্সগুলো আসে, প্রায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা একটা বড় ধরনের সোর্স। সো এইটা করতে হলে আমাদের এখানে যে যে ইনভেস্টর কান্ট্রিগুলো আছে তাদের সাথে আমাদের ডাবল ট্যাক্স ট্রিটি করতে হবে। সে যেন এক জায়গায় ট্যাক্স দিলেই হয়, আমাদের দেশে দিলে তার নিজের দেশে দিতে হবে না, অথবা যেখানে তার জন্য সুবিধাজনক। এই ব্যবস্থা অনেকগুলো 33টা দেশের সাথে আছে। আমি মনে করি এটাতে রিভিউ করে আরও ফিউচারে এখন জাপান আমাদের সাথে অনেক কাজ করছে, তো ওনারাও যেন এসে করতে পারে। আরেকটা বিষয় হলো যে ইপিজেডগুলো হচ্ছে এখানে খুব সুইফটলি, খুব তাড়াতাড়ি অল ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ইনভেস্টরদেরকে ফ্যাসিলিটেট করা, যেন তারা এসে কম হ্যাসেলে, যেমন আমাদের এখানে জমি কিনে কোনো বিজনেস করা অনেক টাফ। সো এখানে যদি তারা ইজি এই ফ্যাসিলিটিগুলো পায় তাহলে সুবিধাজনক হবে। আরেকটা হলো তারা যখন আনে বিনিয়োগ, ওদের ওখানে ক্যাপিটাল এবং সাথে আপনার যখন প্রফিট করে, অনেকে দুটোই বা রেগুলার ডিভিডেন্ড আকারে রেভিনিউ ফেরত নিতে চায়। তো এইটারও প্রসেসটা অনেক সময় জটিল থাকে, যেমন সেন্ট্রাল ব্যাংক, ট্যাক্স অথরিটি অনেক ঘোরাঘুরি করে অ্যাপ্রুভাল নিয়ে তাদের ডিভিডেন্ডকে দেশে নিতে হয়। আবার ডিভিডেন্ডের উপর ট্যাক্স আছে, ওই ট্যাক্সটাকেও সহনীয় করা দরকার। তো আমি মনে করি যে আমাদের সরকারের এই ট্যাক্স সিস্টেমের মধ্যে বিদেশি বিনিয়োগকে যথাযথভাবে আনা খুব জরুরি, কারণ আমরা বিনিয়োগ বাড়াতে হলে ফরেন ইনভেস্টমেন্ট ছাড়া আর কোনো উপায় নাই। আর আরেকটা বিষয় হলো এই যে বিদেশি বিনিয়োগকারীরা আসে, তাদের সাথে আমাদের কনফিডেন্স বিল্ড করার একটা বিষয় আছে। তারা যেন আমাদের ট্যাক্স অথরিটির সাথে কনসিস্টেন্ট সিমিলার ট্যাক্স পলিসি পায়। একবার যদি, যেমন আমরা রেট্রোস্পেক্টিভ এই বছর ট্যাক্সের আইন বানাই, বলি যে গত বছর থেকে এটা বাস্তবায়ন হবে। আবার কতগুলো আনফ্রেন্ডলি আছে, যেমন আমরা কী করি, লাভ হোক লস হোক, আমরা টপ লাইনের উপর, টার্ন ওভারের উপর 0.6% হিসাবে ট্যাক্স দিতেই হবে। তো নর্মালি একটা বিজনেস যখন নতুন বসায় তখন কিন্তু তার শুরুতেই লাভ হওয়ার সম্ভাবনা থাকে না, অনেক ক্ষেত্রে লসই হয়। সেক্ষেত্রে তাকে টপ লাইনের উপর বেসিস করে, সেলসের উপর বেসিস করে তাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হয়। আমি মনে করি এটা অযৌক্তিক, এবং সরকারকে অত্যন্ত সঠিকভাবে চিন্তা করা উচিত যেন এই মিনিমাম ট্যাক্সটাকে দূর করা যায়, যাতে করে বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হন এবং যুক্তিযুক্ত ট্যাক্স সিস্টেমের মধ্যে আমরা পরিচালিত হতে পারি। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে এই যে নতুন তালিকাভুক্ত কিছু কোম্পানি রয়েছেন, এইগুলো বিশেষ কর সুবিধার বিষয়ে বিএসইসি প্রস্তাবের সাথে আপনি একমত কিনা? জি, থ্যাংক ইউ। এইটাও একটা খুব রিসেন্ট ডেভেলপমেন্ট, লাইক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রিসেন্টলি ওনারা ওয়ার্কআউট করে একটা প্রস্তাব করেছেন। যেহেতু আমাদের শেয়ার মার্কেটে দেশের জিডিপির তুলনায়, ইকোনমিক অ্যাক্টিভিটির তুলনায় লিস্টেড কোম্পানির সংখ্যা অনেক কম,
তো প্রায় 300 to 400-400-এর কাছাকাছি। তো এই সংখ্যাকে বাড়ানো, আরও ইম্পর্টেন্টলি অনেক গুণগত কোম্পানি, হাই রিপোর্টেড কোম্পানিগুলো যেন শেয়ার মার্কেটে আসে, বড় নেটওয়ার্থ, বড় ক্যাপিটাল বেস কোম্পানিগুলো যেন আসে। তো এগুলো আসার পিছনে অনেক প্রতিবন্ধকতা আছে। একটা বড় প্রতিবন্ধকতা হলো বিগত অনেক দিন ধরে এই কোম্পানিগুলো, নতুন কোম্পানিগুলোকে আসার জন্য যে ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও বলে, এটার ভ্যালুয়েশনের সিস্টেমটা অনেকটা আনফ্রেন্ডলি, বিজনেসম্যান ফ্রেন্ডলি না। তারা অনেক বেশি শেয়ার আপলোড করে টাকা তুলতে হয়। সো এতে করে ওই ভ্যালুয়েশন সিস্টেমটাকে রিভিউ করার সুযোগ আছে, একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যেটা বললেন, রিসেন্টলি বিসেক থেকে প্রপোজ করেছে যে আমরা যে কোম্পানিগুলো 30% শেয়ার আপলোড করবে তারা যেন 5 বছরের জন্য ট্যাক্স হলিডে পায়। যারা 20% আপলোড করবে তাদের ট্যাক্স রেট যেন 15% হয়, এরকম একটা রেট। যারা 10% ট্যাক্স আপলোড করবে তাদের জন্য একটা রেট প্রপোজ করেছেন। তো আমি মনে করি ভালো কোম্পানিকে আনতে হলে এই ধরনের ইনসেন্টিভ দেওয়াটা খুবই যুক্তিযুক্ত, এবং এটা দিলেই আমার মনে হয় আমাদের শেয়ার মার্কেটে আরও ভাইব্রেশন ক্রিয়েট হবে। এসডব্লিউ সিদ্দিক, আপনার কাছে একটু আসি। যে এনবিআরের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই অভিযোগটা অনেক ক্ষেত্রে সঠিক। কারণ হলো যেমন আমাদের রেভিনিউ বাড়ানোর জন্য তো ট্যাক্স প্রয়োজন, তাই না? সেক্ষেত্রে এখন যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের প্রধান উপদেষ্টা, উনি কলম এয়ারপোর্টে তাদের জন্য স্পেশাল লাউন্সও করেছে বিদেশি যারা তারা রেভিনিউ যারা পাঠাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের অনেকে তারা টাকা পাঠায় প্রপার চ্যানেলে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমেই। ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠানোর পর তারা দেখা যায় এখানে সেটাই সঠিকভাবে তারা অ্যাকসেপ্ট করে না। তারা তখন ওদেরকে হয়রানি করার জন্য তারা কয় আপনার এখানে কি রুট পারমিট আছে কি না, আপনি যে ওয়ার্ক পারমিট আছে কি না, আপনার ওই কাগজপত্র ঠিক আছে কি না, আপনার সব কিছু, এই যে বিষয়গুলো যেটা অবান্তর প্রশ্ন, সে তো সরকারের রুল অনুযায়ী ব্যাংকের চ্যানেলেই তো তার টাকাটা আসতেছে। সেখানে ওখানে ওয়ার্ক পারমিট আছে কি না, আপনার কাগজপত্র ঠিক আছে না, আপনার পাসপোর্ট ঠিক আছে কি না, এগুলি চেক করা, এগুলি আবার রিভিউ করা, এই যে অযৌক্তিকভাবে তাদেরকে যে এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা হয়, এটা আসলে তাদের কাছে খুবই অসহ্যকর এবং অস্বস্তিকর ব্যবস্থার সৃষ্টি হয়। এটা না করলেই আমার মনে হয় ভালো হয়। যেহেতু সরকার বিদেশি ট্যাক্স, বিদেশি রেভিনিউ আমাদের দেশে আসার জন্য উৎসাহ দান করার ক্ষেত্রে অলরেডি এয়ারপোর্টে তাদের জন্য আলাদা একটা বন্দোবস্ত করেছে সম্মানের জন্য। কিন্তু আমরা যদি এখানে যারা ট্যাক্সের লাইনে যারা কমিশন বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, তারা যদি এটা একটু বিদেশিদের প্রতি, বিদেশি যারা ওয়ার্কারদের প্রতি, তারা যারা বাংলাদেশে রেভিনিউ পাঠায়, তাদের প্রতি যদি সম্মানের সাথে একটু আন্তরিকতা না হয়, তাহলে তো তারা নিরুৎসাহিত হয়ে যাবে টাকা এই সমস্ত প্রপার চ্যানেলে পাঠানোর জন্য। তা এটা মনে হয় এই ব্যাপারে আমাদের সবারই একটু দৃষ্টি রাখা দরকার। বিশেষ করে যারা বাইরের থেকে আমাদের দেশে টাকা পাঠায়, তাদের প্রতি সম্মানের সাথে যাতে অযথা হয়রানি না করা হয়, সহজ সুন্দরভাবে যারা তারা টাকা পাঠাতে পারে সেই ব্যবস্থা করা দরকার, সেই দিকে দৃষ্টি রাখা দরকার। এই হয়রানি থেকে তাদেরকে মুক্ত করা উচিত, আমি এই বিষয়ে এটাই মনে করি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের কর হার সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি, এবং নাগরিকরা কিছু আছেন যারা এখনও কিন্তু আয়কর দিতে আগ্রহী না, এটা কি তাদের মানসিকতা নাকি কোনো প্রয়োগের অভাব? অ্যাকচুয়ালি বাংলাদেশের কর হারটা এখনও আমি বলবো যে উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি ম্যাচিওর্ড না। লাইক যে কোনো অর্গানাইজেশান অথবা ব্যক্তি সবাই কি করে সম্পদটাকে, আমাদের দেশে যে কর হার আছে এটা ব্যক্তিগত খাতায় বা ব্যক্তিগত কর ফাইলে নিতে আগ্রহী বেশি। এটার কারণ হলো, যদিও ধীরে ধীরে কিছুটা কারেকশন হয়েছে, ব্যক্তি কর রিলেটিভলি কম থাকে। তখন কী করে, ধরেন আমি একজন মানুষ, আমার পার্সোনাল ফাইল আছে, আবার আমার বিজনেসও আছে। এখন উন্নত বিশ্বে কি করে, ওরা ব্যক্তির কর রেটকে অনেক বেশি বাড়াই দেয়।
20, 30, 40% পর্যন্ত আমেরিকায় আছে। তখন কি করে, যদি আমার টাকা আছে, আমি যদি এটা পার্সোনাল অ্যাকাউন্টে রাখি তাহলে আমাকে 40% ট্যাক্স দিতে হবে। তখন তাদের প্রবণতা থাকে যে কোম্পানি অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, ইনস্টিটিউশনাল খাতে নিয়ে যাওয়া, যেখানে অনেক সময় 10, 15, 20%-এর মধ্যেই, কিছু কিছু দেশে আরও কমও আছে, ট্যাক্স দিতে হয়। সো ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে টাকাটাকে ইনস্টিটিউশনে নিয়ে যাওয়ার, ব্যক্তিগত খাতে না রেখে। কারণ ব্যক্তিগত খাতে থাকলে অনেক সময় সরকারের ট্যাক্স আরোহণ আরও বেশি জটিল হয়। কারণ একজন মানুষ যখন ইনফর্মাল আনঅর্গানাইজ অবস্থায় থাকে তখন তার আয় ব্যয় এইসবগুলোকে হিসাব রাখা মুশকিল। যখন এটা বিজনেসের খাতায় চলে যাবে, এবং ওখানে আরেকটা বড় শর্ত আছে, লাইক আমরা যখন বিজনেসকে অডিট করি, ওই অডিটটা কিন্তু যথাযথভাবে হতে হবে। যেটা আমি আগেও বলেছি যে অডিট ফার্মগুলো অডিট করে, ওখানে যদি যথার্থভাবে ইনকাম, এক্সপেন্সেস এবং ট্যাক্স কনটেক্সটে কী ট্যাক্স আসার কথা সব মিলিয়ে অডিট করে, তাহলে কিন্তু সরকারেরও রাজস্ব আরোহণ অনেক সুবিধা হয়। আরেকটা বললেন আপনার, এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, যেমন আমাদের ট্যাক্স রেটে একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। নর্মালি আমরা ট্যাক্স বললে বুঝি ইনকাম ট্যাক্স। ইনকাম হলে যে বটম লাইন থাকে, প্রফিট আফটার ট্যাক্স অর প্রফিট বিফোর ট্যাক্স, ওটার উপর ট্যাক্স দিতে হয়। আমাদের আরেকটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কাস্টম ডিউটি। আনফর্চুনেটলি আমাদের দেশে বেশিরভাগ রেভিনিউ আসে ভ্যাট এবং কাস্টম ডিউটির মাধ্যমে, ডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে না, যেটা ইনকামের উপর ডাইরেক্ট ট্যাক্স হয়। কেন ভ্যাট এবং কাস্টম ডিউটির মাধ্যমে সোজা হয়? বিকজ সরকার ইম্পোর্ট স্টেজে পোর্টে আপনার উপর মালটা রিলিজ করার সময় এটা কেটে রাখতে পারে। সো সরকারের কালেকশন সুবিধার জন্য এটা করে থাকে। আপনি যে কোশ্চেন করেছেন, এটা কিন্তু সরকারের হয়তো সুবিধাজনক, কিন্তু এটা অনেক খারাপ সাইড আছে। লাইক একটা গরিব মানুষ, তাকেও 15% হারে ব্যাট দিতে হয়। আবার একটা ধনী মানুষ, সেও চাল কিনলো, একই চালই খেলো, একজন একই পরিমাণেই খায়, তাকেও কিন্তু একই রেটে ব্যাট দিতে হয়। এর থেকে বোঝা যায় যে এই ভ্যাট ও ট্যাক্স সিস্টেমটা অ্যাকচুয়ালি ধনী গরিবের মধ্যে গরিবকে আরও বেশি নিষ্পেষিত করে। কিন্তু যদি আমরা ইনকামের উপর ট্যাক্স ধরতাম, রিচ ম্যান নর্মালি বেশি ইনকাম করে, সো তার ওখানে বেশি ট্যাক্স দেবে। সো এতে করে আমাদের দেখেন এখানে ধনী গরিবের গ্যাপটা বেড়ে যাচ্ছে। দিনে দিনে ধনী মানুষ আরও রিচ হচ্ছে বিকজ অফ ট্যাক্স সিস্টেম। গরিব মানুষ যেমন অনেক আইটেমে আপনার ভ্যাট দিয়ে, তারপর এই জন্য দ্রব্যমূল্য অনেক বেশি, সব আইটেমের উপর ভ্যাট দিয়ে তারপর আমাকে কিনে খেতে হয়। ঠিক একই পরিমাণ ধনীও খায়। সো ওর কিন্তু রিলেটিভলি অন্য আদার অনেক ইনকাম আছে যেখানে সে কম ট্যাক্স দেয়। যেহেতু আমাদের ট্যাক্স আদায় সিংহভাগই হচ্ছে আপনার ভ্যাট এবং কাস্টম ডিউটির মাধ্যমে। সো আপনি রেট সম্বন্ধে প্রশ্ন করেছেন, অত্যন্ত যুক্তিযুক্ত। আমি মনে করি আমাদের এই রিফর্মের সাথে এই পার্টিকুলার অ্যাসপেক্টটাও সরকারকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইনডাইরেক্ট ট্যাক্স উপর চাপ কমাবো, ডাইরেক্ট ট্যাক্সের উপর চাপ বাড়াবো। ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে কাস্টম ডিউটি, এগুলোকে যুক্তিযুক্ত পর্যায়ে নিয়ে আসবো। SW সিদ্দিকী, ব্যবসায়ী বান্ধব এনবিআর বিষয়ে আপনার সর্বশেষ পরামর্শ আমরা একটু জানতে চাই। আমরা আসলে আমরা যারা এনবিআর এর যে সমস্ত কর্মকর্তা আছেন, কমিশনার বা অন্যান্য লোক, এবং আমরা সবাই তো আমরা বাংলাদেশি, আমাদের সবাই মিলে দেশটা আমাদেরই। অতএব আমাদের দেশটাকে দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের দেশকে উন্নত করার ক্ষেত্রে যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। তা সেক্ষেত্রে এই যে যারা ট্যাক্স কাজ করতেছেন, আমরা যারা ব্যবসায়ী ট্যাক্স জমা দিচ্ছি, আমাদের উভয়ের মাঝখানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার ট্যাক্স আদায় এবং প্রদান করার ক্ষেত্রে। এটা যদি ভীতিকারের মধ্যে থাকে যে ওরা কখন এসে কীভাবে কী কোন ফাইল নিয়ে কোন দিকে টান দিবে না দিবে, এই যে ধরনের যদি একটা ভীতিকার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেখানে সুষ্ঠুভাবে ট্যাক্স পরিশোধ হবে না। ব্যবসায়ীরা যারা ট্যাক্স দিবে তারাও ভীতির মধ্যেই থেকে যাবে। এজন্য এই ক্ষেত্রে আমরা মনে করি উভয় পক্ষের, এনবিআর এর কর্মকর্তাদের এবং আমরা যারা ট্যাক্স দিই, উভয় পক্ষের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, ভালো সম্পর্ক থাকা দরকার। যেহেতু ট্যাক্স যে আমরা দিচ্ছি আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য। অতএব এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য দেওয়া এবং দেশকে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য, যাতে সবাই সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে তো কোনো অনীহার কিছু নেই, কিন্তু সিস্টেমের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ব্যাঘাত ঘটার কারণে অনেকের ট্যাক্স যে আমরা পরিশোধ করি এবং ট্যাক্সের যারা গ্রহণ করে তাদের মধ্যে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা হয়তো মোটেই আসা ঠিক না।
তা আমরা আশা করব এবং সেইটাই আমরা করব, যাতে করে উভয় পক্ষের একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা যে ট্যাক্স দিতে পারি এবং তারাও ট্যাক্স গ্রহণ করতে পারে এবং সেই ট্যাক্সের টাকা দেশের মানুষের উন্নয়নের ক্ষেত্রে এটা খরচ করে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এইটাই আমি আশা ব্যক্ত করি। মোহাম্মদ কাউসার আলম, আপনার কাছে এই সর্বশেষ ছোট করে একটু জানতে চাবো, এনবিআর এর কর সংস্থায় কর নীতি এবং কর আদায় একই থাকবে নাকি আলাদা হওয়া উচিত, এবং বাংলাদেশের কর রাজস্ব গঠন যেমন বললেন যে ভ্যাট ট্যাক্স ইত্যাদি সকল কিছু সঠিক দিকে যাচ্ছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও একটা গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় হতে পারে, ইনফ্যাক্ট হওয়া দরকার, বিকজ আমাদের এখানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই যে ট্যাক্স সিস্টেমটা এনবিআর এর ভিতরে একটা পার্টিকুলার টিমই কিন্তু দুটো কাজ করছে। একটা হলো ট্যাক্স আদায়ের জন্য পলিসি নির্ধারণ করা, যেটা বাৎসরিক হয়, আবার ট্যাক্স আইনের মাধ্যমে হয়, বিভিন্ন ধরনের ট্যাক্স রুল প্রতিনিয়ত বের হয়। সো এইটা একটা পার্টিকুলার ভেরি স্পেশালাইজড জব। সাথে আরেকটা হলো ইমপ্লিমেন্টেশন, লাইক ট্যাক্সটাকে আদায় করা। তো এই দুটো জায়গায় একই জায়গায় হওয়াতে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরো সিস্টেমটা জটিল হয়ে যাচ্ছে, কারণ একই মানুষকে আপনি দিচ্ছেন ট্যাক্স আদায়ের একটা টার্গেট, আবার একই সময় আইন প্রণয়নের পলিসি নির্ধারণের হাতিয়ারটা ওনার হাতে, তখন অনেক সময় এটা অ্যাবিউজ হয়। এই যে আমরা একটা উদাহরণ দিলাম আরেকটু আগে প্র্যাকটিক্যাল, লাইক আমাদের যে মিনিমাম ট্যাক্স আছে টপ লাইনের উপর, সেলসের উপর ট্যাক্স, প্রফিটের উপর ট্যাক্স না, এইটাও আমি মনে করি এটা এই সংমিশ্রণেরই একটা বিরূপ প্রতিক্রিয়া। সো আমি বলবো যে এটাকে এই সংস্কারের সুযোগে সেপারেট করে ফেলা উচিত। ট্যাক্স পলিসি একটা সেপারেট উইং, যারা পলিসি নির্ধারণ করবে, যাদের অবজেক্টিভ থাকবে পলিসিগত এক্সেলেন্স তৈরি করা, যাতে করে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে চলে যেতে পারি ইন টার্মস অফ ট্যাক্স পলিসি, যাতে আমাদের দেশীয় এবং বিদেশি বিনিয়োগ বাড়ে। আর যারা ট্যাক্স আদায় করবেন তাদেরও অবজেক্টিভ থাকা উচিত যথাযথভাবে আরও সুশৃঙ্খল, এবং আমাদের ট্যাক্স সিস্টেমটা অনেক বেশি জটিল মনে হয়, এই জন্য পারস্পরিক আস্থার অভাব আছে। সো এটাকে আরও ইজি করে, সহজ করে যেন ট্যাক্স করদাতাও খুব স্বাচ্ছন্দ্য ফিল করেন ট্যাক্স পে করতে। সো ট্যাক্স যারা আদায় করবেন তারা একটা সেপারেট টিম থাকা উচিত। এটা এখনকার যে সিস্টেমটা আছে এটা আমি মনে করি যথাযথ না। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জায়গায় এটা নিয়ে বিতর্ক হয়েছে। আমি মনে করি এই রিফর্মের সুযোগটা একটা বড় ধরনের সুযোগ। আমি জানি ট্যাক্সের একটা রিফর্ম টিম, বড় হাই পাওয়ার রিফর্ম টিম কাজ করছে, ওনারা এটা যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং এখানে যথাযথ অ্যাকশান নেবেন। জি, কর হার সম্পর্কে আপনার পর্যবেক্ষণটা কি? যেটা বলেছি, অ্যাকচুয়ালি আমাদের কর হার আর একটু কমানো দরকার, পার্টিকুলারলি কোম্পানির ক্ষেত্রে কর হার আরও কমালে আমার মনে হয়, কারণ ট্যাক্স বেসটা বাড়ানো, যেখানে আমরা প্রায় 2 লাখ কম বেশি কোম্পানি আছে, কিন্তু ট্যাক্স সব মিলিয়ে আমাদের 35,000-এর মতো ট্যাক্স ফাইল সাবমিট করছে। সো এখানে কর হারটাকে আরও বেশি সহনীয় করে, আরও বেশি ব্যবসা বান্ধব করে আমরা যদি ট্যাক্স করদাতার সংখ্যা অনেক বাড়াতে পারি, সেটা একটা বড় ধরনের অর্জন হবে। আরেকটা যেটা বলেছি, যেখানে যেখানে কর হারের জন্য মানুষের ধনী গরিবের পার্থক্য বৃদ্ধি পাচ্ছে, সেটাকে কারেকশন করা দরকার। তারপরে আমাদের সোশ্যাল সেফটি নেট, অনেক মানুষ অনেক পশ্চাৎ পদ, অনেক সমাজে নিগৃহীত অথবা পিছনে পড়ে আছে, তাদের জন্য আমরা সম্পদ আহরণ করে খরচ করতে পারি। সো এই যে এন্টায়ার সোশ্যাল সিস্টেম, আমাদের যে পুয়ার, আল্ট্রা পুয়ার আছেন, এনাদের সবাইকে এন্টায়ার ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে সংযুক্ত করার জন্য কর হারে একটা গবেষণা হওয়া দরকার, এবং যেটা যথাযথ সেটাই হওয়া উচিত। আর ব্যক্তি করও আমি মনে করি আমাদের দেশে যারা রিচ পারসন তারা বিভিন্নভাবে কম কর দিয়ে পার হয়ে যাচ্ছেন। অনেক সময় আমরা বিভিন্ন ট্যারিফ সেট করি, যেটা আসলে সাধারণীকরণ করে করা হয়, যাতে করে ধনী মানুষের উপর ট্যাক্স আসলে কম হচ্ছে। সো রিচ পিপল বিকামিং মোর রিচ, পুয়ার বিকামিং মোর পুয়ার। সো এন্টায়ার ট্যাক্স রেট সিস্টেমটাকে আমরা মনে করি এই রিফর্ম সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করে অনেক যুগোপযোগী করার সুযোগ রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুইজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনি। থ্যাংক ইউ। আপনার সুন্দর উপস্থাপনা, আমরা খুশি। আমরা কথা বলছিলাম ব্যবসায় বান্ধব আয়কর নিয়ে। আমরা যে ডিসকাশন করলাম, আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন বা হবেন। নেক্সট এপিসোডে আমরা কোনো যোগী উপযোগী বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।